আমি শুরু করে দেই। আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে আপনাদের ক্লাসের সাথে, তাহলে প্র্যাকটিক্যালি নক করতে পারেন। যে কেউ থেকে থাকে আপনাদের আশেপাশে, যে আপনাদের ক্লাসে ছিল বা পরিচয় আছে থাকে, তাকে একটু নক করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ মেম্বার বাড়লে আপনাদের কাজ করতে সুবিধা হবে একে অপরের সহযোগিতার মাধ্যমে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ক্লাস শুরু করে দিচ্ছি আমি আমার মতন করে, বাকি সবাই জয়েন করুক। ওকে। হ্যাঁ, মুশফিকুর রহমান গতকালকে ছিল, গতকাল ছিল ইমন, এখন নেই। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো স্বাগতম সবাইকে আমাদের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ 2020-এর শরীয়তপুর ব্যাচের আন্ডারে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমার পরিচয় দেই, নতুন অনেকে আজকে আসছেন। আমি মোহাম্মদ রাব্বি ইসলাম, দীর্ঘ 3 বছর যাবৎ ডিজিটাল মার্কেটিং এবং একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করে যাচ্ছি, এবং দীর্ঘ লাস্ট 2 মাস যাবৎ আপনাদের লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্টের আন্ডারে শরীয়তপুরে 4টা ব্যাচের ক্লাস ইতিমধ্যে শেষ দিকে, প্রায় 30টা ক্লাসের মতন শেষ করে গিয়েছে অলরেডি। তো সেই 4টা ব্যাচের 30 দিনের ক্লাসে অনেকটাই বেশ আউটপুট দিয়েছি এবং তাদের সহযোগিতায় পেয়েছি। তো আপনাদের কাছ থেকে আশা করবো সহযোগিতা পাবো আমি, তাহলে আপনাদের ব্যাচটাও কি আমি সেইভাবে বের করতে পারবো। তো এরপরে কি আছে, প্রথম প্রশ্ন যেটা আমাদের মনে জাগে সেটা কি, যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, এটা বলতে কি বোঝায়, প্রথম প্রশ্ন এটাই আমাদের মনে আসে, তাই না? তো এটা আসলে কি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন পদ্ধতিতে দ্রব্যের বাণিজ্যিকরণে অর্থাৎ ওয়েবসাইট বা ব্লগ ব্যবহার করে পণ্য দ্রব্যের ব্যবসা করাকে বোঝানো হচ্ছে। ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে, কোন দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে ডিজিটাল বিপণনের মাধ্যমে পণ্য দ্রব্য এবং ক্রেতার মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায়। এই লাইনটার একটু খেয়াল করবেন। ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে ডিজিটাল বিপণনের মাধ্যমে পণ্য দ্রব্য এবং ক্রেতার মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কি আমাদের যারা ব্যবসায়ী আছি বা যাদের পণ্য বা সেবা আছে সেগুলোকে আমাদের কাস্টমারের নিকট বা ক্রেতার নিকট বা যিনি সুবিধা ভোগ করছেন তার কাছে কি আমাদের দূরত্বটা হ্রাস পাচ্ছে। এটা অলরেডি বুঝে গেছেন অনেকেই। যেমন বর্তমানে আমরা কি লকডাউন, অনেকেই ঘরে বসে আছি, বাট প্রয়োজনীয় পণ্য কিন্তু আমরা কি ই কমার্সের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে কি আমাদের বাইরে বের হওয়ার কোনো ঝুঁকি নেই, ভয় নেই, আমরা কি ঘরে বসে পণ্যটা পাচ্ছি। তো এই ক্ষেত্রে পণ্য ঠিকই পাচ্ছি, কিন্তু আগের থেকে ভোগান্তিটা হতো আমাদের, বাজারে যাও, সেখানে কি ভিড়ের মধ্যে হাঁটা চলা, দেন কি দোকানে গেলে ভিড়, সেখানে লাইনে দাঁড়িয়ে রাখা, অনেক কি অশান্তি ভুগতে হয়েছে। তো সেটা কিন্তু বর্তমান নেই। তো আমাদের কিন্তু বিষয়টা অনেক কি ক্লিয়ার হয়ে গেছে। তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে কি এটা আমাদের ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল মার্কেটিংটা, এই একটা কারণে। এরপরে যাই আমরা, আমাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেকগুলো কাজ আছে, কিন্তু তার মধ্যে আমার দেখা গত 3 বছরের এক্সপিরিয়েন্সে এই 13টি হচ্ছে সব থেকে জনপ্রিয় বিষয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাকে আমরা সংক্ষেপে বলি এসইও, অনেকে বলি কিন্তু বুঝি না। এটা আসলে কি সামনে আমরা দেখবো। এরপরে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন কোনগুলো, যেমন গুগল, পিপিলিকা, ইয়াহু, এগুলো হচ্ছে কি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আমরা কোনো কিছু যে প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করি, মাইক্রোফোনটা মিউট ভালো হয়, তাহলে শব্দ সৃষ্টি হবে না। কথা বলার সময় অন রাখবো আমরা, তাহলে ভালো হবে। থ্যাংক ইউ। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো কিছু খোঁজাখুঁজি করি সেটাই কি সার্চ ইঞ্জিন বলা হচ্ছে আমাদের ডিজিটাল ভাষায়। তো সেক্ষেত্রে কি আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি। এরপরে কি কন্টেন্ট সৃষ্টি করে, কন্টেন্ট কি, ডিজিটাল যুগে কন্টেন্ট বলতে আমরা কয়েকটা বিষয়কে বুঝি, যেমন ইমেজ অর্থাৎ অডিও, ভিডিও, ব্যানার, এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। তো আমরা কি এইগুলো সৃষ্টি করেও আমাদের মার্কেটিংটা করতে পারি। যেমন দেখবেন ইউটিউবে অনেক শিক্ষা মানে দক্ষতা তৈরি করা হয়, কন্টেন্ট লেখা হয়, সেগুলোকে আমরা সৃষ্টি করতে পারি। এরপর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সকলেই বুঝি আমরা। আমরা দেখবেন বিভিন্ন সময় নিজেদের প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা কি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বসে বসে কি করি, স্ক্রল ডাউন করি। তেমন কোনো লাভ আমাদের প্রফিট হয় না, বাট কি হয়, আমাদের ব্যয় হয়। তো আমরা কি সেগুলোকে
ব্যয় করে কি আর্নিং করতে পারি, আমাদের কাজে ইউজ করতে পারি, কিন্তু আমরা এটা কি পথ বা কিভাবে করতে হয় সেটা জানা নাই কোথায় কি এটা করতে আমরা পারি না। তো এটা আমরা দেখবো কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে আরেকটু কি সুন্দর করতে পারি। যেমন বর্তমান সময় দেখবেন বিভিন্ন কন্টেন্ট পাওয়া যায় যেগুলো কি আমাদের সোশ্যাল মিডিয়াতে গ্রহণযোগ্য না, বা সেগুলো কি হচ্ছে অনেক জনপ্রিয় হচ্ছে। কেন হচ্ছে এটা আমরা জনপ্রিয় করতেছি, কারণ আমাদের মধ্যে কি সেই ব্যক্তিত্বটা এখন কি সেভাবে ক্লিয়ার না। অনেকে দেখবেন খারাপ ভিডিওকে প্রমোশন করে, অনেকে ভালো ভিডিও প্রমোশন করে। প্রত্যেকটা ব্যক্তিরই কি খারাপ ভালো দুটো দিকই আছে। তো যে ভালো সে খারাপগুলোকে প্রমোশন করে, যে খারাপ সেই খারাপ দিকটাকে প্রমোশন করছে। এক কথা সোশ্যাল মিডিয়া কিন্তু সব দিকেই আছে, ভালো খারাপ পৃথিবীর সব কিছুতেই আছে, সোশ্যাল মিডিয়াও সেম। কারণ দেখতে হবে সবসময় কি ভালোটাকে নিয়ে কাজ করতে হবে। এরপরে কি আছে ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন। এটা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে ব্যানার দেখা যায় উপরের দিকে, কন্টেন্টের মাঝখানে ডান দিকে, সেখানে ক্লিক করলে কি হয় কোনো একটা সাইডে আপনাকে নিয়ে যাওয়া হয়, সেটা কি ডিজিটাল ডিসপ্লে বলা হচ্ছে। এরপরে কি পণ্য লক্ষ্য স্থির এবং পণ্য মার্কেটিং। এটা আমাদের সামনে একটু পরে বিস্তারিত বলবো, জাস্ট নামটা আপনারা জেনে রাখেন যে পণ্য লক্ষ্য স্থির নামে কি একটা মার্কেটিং করা যায়। এরপরে কি মোবাইল মার্কেটিং, অর্থাৎ মোবাইলের মাধ্যমে মার্কেটিং করতে পারি আমরা। আপনাদের মোবাইলে দেখবেন মাঝে মাঝেই জিপি, রবি, এয়ারটেল অথবা বিভিন্ন স্কুল, কলেজ অথবা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন এসএমএস করা হয়, সেখানে কি তাদের পণ্যের বা সেবার মার্কেটিং করা হয়, সেটা বলা হয় মোবাইল মার্কেটিং। এরপর হচ্ছে ইন্টারেক্টিভ মার্কেটিং, এটাও নামটা জেনে রাখেন, একটু পরে বিস্তারিত দেখাচ্ছি। দেন হচ্ছে ভাইরাল মার্কেটিং। ভাইরালটা বর্তমানে কি জনপ্রিয় একটা শব্দ হয়ে গেছে। এটা কি আমাদের বিভিন্ন কন্টেন্ট, যেটা আগে বলেছিলাম কন্টেন্ট সৃষ্টি করে এটার প্রেক্ষাপটে আমাদের কি ভাইরাল মার্কেটিংটা করছি আমরা এই কন্টেন্টগুলো কাজে লাগিয়ে। এরপরে কি আছে ইমেল মার্কেটিং। আমাদের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে, সাপোজ আপনি একটি কমার্স ওয়েবসাইটে একটা পণ্য ক্রয় করলেন, তাহলে দেখা যাবে কি পরবর্তীতে আপনার সেই ইমেলে যেটাতে আপনি রেজিস্টার করেছিলেন পণ্য ক্রয় করার সময়, সেখানে কি আপনার প্রতিনিয়ত তাদের যে অফারগুলো আছে সেগুলো সেখানে সেন্ড করবে এবং আপনি কিছু সেন্ড করবেন। এটা হচ্ছে কি আমাদের ইমেল মার্কেটিং, অর্থাৎ ইমেলের মাধ্যমে ইমেলে একটা কি নতুন পণ্যের অফার বা ডিসকাউন্ট সম্পর্কিত অবগত করা হচ্ছে ইমেল মার্কেটিং। এরপরে কি অ্যাফিলিয়েটটা বর্তমান যুগে সব থেকে বেশি একটা বিষয়, কারণ অ্যাফিলিয়েট অনেকেই যাচ্ছে পাশাপাশি তাদের নিজের যে জব বা ব্যবসা আছে এর পাশাপাশি বাড়তি একটা ইনকামের জন্য কি আমরা ইমেল মার্কেটিংটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং দাঁড় করাচ্ছি। যেমন আপনার কি আছে ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু আপনার কাছে কি এই মুহূর্তে ব্যবসা করার পুঁজি নেই, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি বিভিন্ন বড় বড় কোম্পানির পণ্যগুলোকে সেল করতে পারেন, সেই সেলের বিনিময়ে আপনাদের কিছু কমিশন দেবে, যেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যেটা আপনি রাস্তায় ঘুরে ঘুরে বা দোকানে দোকানে গিয়ে করতে হবে না, আপনি এটা কি অনলাইনে করতে পারবেন কয়েকটা লিঙ্কের মাধ্যমে। এরপরে কি আছে ওয়েব অ্যানালাইটিক্স। আপনার যে ওয়েব পেজের বা ওয়েবসাইট থাকবে, সে প্রত্যেকটা ওয়েবসাইট বা ওয়েব পেজেরই আপনি প্রোডাক্টগুলো প্রমোশন করলেন বা বুস্টিং করলেন, তো সেই বিষয়গুলো কতটুকু আপনার গ্রহণযোগ্যতা আসছে, কতটুকু সেল বৃদ্ধি পেয়েছে, কতটুকু নেগেটিভ, কতটুকু পজিটিভ, এই বিষয়গুলো একটা কি যায় মতামত নেওয়া যায়, যাকে বলা হয় ওয়েব অ্যানালাইটিক্স। আপনি কি এই বিষয়টা করেও আপনি কোনো এজেন্সির আন্ডারে কাজ করতে পারেন। শুধু এজেন্সির একটা এজেন্সি আন্ডারে না, আপনি যদি জান 10টা এজেন্সি আমি রাখবো, এই 10টা এজেন্সি আপনার কি করবো, জাস্ট কাজ হচ্ছে আপনার তাদের ওয়েবসাইটের অ্যানালাইটিক্স করা। এটা কিন্তু তেমন সময়ের কাজ না। আপনি 10টা বা 20টা কোম্পানি যদি কাজ নিয়মিত পেয়ে যান কন্ট্যাক্ট হিসাবে, তাহলে আপনার কিন্তু ভালো একটা আর্নিং চলে আসবে। সাপোজ মিস্টার এবিসি 3টা কোম্পানি আছে, এই 3টা এবিসি কোম্পানির আপনি কি করলেন, দায়িত্ব নিলেন, জাস্ট কি করবেন তাদের ওয়েব পেজ বা ওয়েবসাইট বা ফেসবুক পেজ অথবা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তাদের যে মিডিয়াগুলো, জাস্ট করবেন এগুলো থেকে আপনি তাদের কাস্টমারকে বের করে দেবেন, তাদের কি কি সমস্যা আছে মার্কেটিং বা বুস্টিং এ সেগুলো আপনি দেখাই দেবেন। এইভাবে কি আমরা আমাদের প্রত্যেকটা বিষয়গুলোকে বের করতে পারি। আপনার কাজ জাস্ট এতটুকুই হবে। তো এইভাবে কি আমরা এই কাজগুলো করার মাধ্যমে আমাদের মার্কেটিং স্কিলটাকে বৃদ্ধি করতে পারি, যেগুলো কি কাজে লাগিয়ে আমরা আমাদের আর্নিংটাকে বা আর্নিং সোর্সটাকে বৃদ্ধি করতে পারবো। তো নেক্সট স্টেপ, এখন যেটা একটু আগে বলেছিলাম পণ্য লক্ষ্য স্থির পণ্য মার্কেটিংটা, এটা বলছিলাম পরে আমরা দেখাই দিব। এখন দেখেন এটা কি আসলে, এটা এমন একটি কৌশল যেখানে দেখতে পাবেন গ্রাহকরা আপনার ওয়েবসাইটে কতবার ভিজিট করেছে। এটা কুকি প্রযুক্তির উপর ভিত্তি করে করা হয়। কুকি কেমন, আপনি ওয়েবসাইটে যাবেন, আপনার ব্রাউজিং আপনি কি কি ব্রাউজ করছেন তার একটা বিষয় আপনার ব্রাউজারে সেভ থাকে। তো সেটা কি আমাদের কুকি প্রযুক্তির মাধ্যমে আপনার যে ইন্টারেস্ট গুলো আছে, আপনি যে সাইটগুলো ব্রাউজ করতেছেন সেই ব্রাউজিংয়ের ভিত্তি করে আপনার কি করা হয়, আমাদের তথ্যগুলো ওয়েবসাইট সংগ্রহ করে দেন কি সেগুলোকে আমরা রিটার্গেট করি। সাপোজ আপনি গুগলে গিয়ে সার্চ করলেন যে আপনি টেক লাভার, আপনি টেক জাতীয় পণ্যগুলো সার্চ করেন বেশিরভাগ, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনাকে আমরা টেক রিলেটেড অফার করবো। আর একজন মিস্টার বি, সে কি করে যে টেক না, সে হচ্ছে বিভিন্ন রান্না টাইপের
প্রোডাক্ট সার্চিং করে, তার কাছে আমরা রান্নার আইটেম দেবো। তো যে যে ধরনের ইন্টারেস্টেড বা আগ্রহী আছে তাকে আমরা সেই ধরনের অফার করবো। এটা হচ্ছে কি প্রযুক্তির উপর বলা হয়। তো দেখবেন গুগলের যে বিজ্ঞাপন দেখা যায় সবার কিন্তু সেম বিজ্ঞাপনটা আসে না, যার যার নিজস্ব যে পছন্দ আছে তার ভিত্তিতে আসে। এটা হচ্ছে সেই বিষয়টা। রিটার্গেটিং একটি পছন্দের কৌশল হিসেবে গ্রাহকদের মাঝে যারা ইতিমধ্যে আপনার ব্যবসা আগ্রহ দেখিয়েছে, টার্গেট হিসেবে আবির্ভূত হয়েছে, আপনি সামাজিক নেটওয়ার্কে বা মোবাইলেও আপনার সাইডে রিটার্গেটিং ব্যবহার করতে পারবেন। যেমন একটাকে বলেছিলাম একটা উদাহরণ দিয়ে যে আপনি একটি ই কমার্স ওয়েবসাইট থেকে কি পণ্য ক্রয় করেছেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যখন প্রোডাক্ট ক্রয় করলেন নেক্সট টাইম কিন্তু আপনাকে কি সেই ধরনের পণ্যের অফার দেওয়া হবে। তার মানে কি একই কাস্টমারের কাছে পুনরায় সেম অফার, সেম ধরনের ক্যাটাগরির পণ্য অফার করাই হচ্ছে কি আমাদের রিটার্গেটিং বা পুনর্লক্ষ্য স্থির। কারণ যখন একটা কাস্টমার আপনার কাছ থেকে পণ্যটা নিয়ে যাবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন সেই কাস্টমারটা কি যাচ্ছে, এবং সেই কাস্টমার কিন্তু আপনাকে বুঝবে যে হ্যাঁ এই ব্যক্তিটা বা এই কোম্পানিটা সেবা বা প্রোডাক্ট খুব ভালো। যদি তার কাছে মার্কেটিং করতে যান সে কিন্তু অনায়াসে মার্কেটিংটা গ্রহণ করতে পারে বা অফারটা নিতে পারে। কিন্তু নতুন কাস্টমারের কাছে নতুন কাস্টমার কিন্তু আপনাকে জানে না, আপনার ব্যবসাকেও না জানতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে তার কাছে সেল করা একটু হলেও কি কষ্টকর হয়ে যাবে, যেটা কি পুরাতন কাস্টমার নিকট খুব কম হবে। এটা হচ্ছে পূর্ণ লক্ষ্য হিসেবে, অর্থাৎ আমাদের যে কাস্টমার গুলো থাকবে যারা পূর্বের কাস্টমার দেখেছে কি নতুন করে সেই ক্যাটাগরি পণ্য অফারগুলো আমরা অফার করতে পারি, পাশাপাশি তাদের সাথে খোঁজ খবর বা কন্ট্যাক্ট রাখতে পারি। তাহলে কি হবে, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, পরবর্তীতে তাদের প্রোডাক্টগুলো কি খুব সহজেই বারবার ক্রয় করবে। এটা হচ্ছে আমাদের পণ্য লক্ষ্য স্থির এবং পণ্য মার্কেটিং। এরপরে কি আছে মোবাইল মার্কেটিং। বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় হচ্ছে এটা, কারণ বাংলাদেশে না শুধু বিশ্বের প্রত্যেকটা দেশে কি আছে, প্রত্যেকটা মানুষের হাতে কি আছে বর্তমান মোবাইল আছে, যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইল, যেখানে কি আমরা অনেকগুলোই মাধ্যম ব্যবহার করতে পারি। তার মধ্যে হচ্ছে SMS, MMS, ব্লুটুথ, ইনফ্রারেড মার্কেটিং। তো এইগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে SMS ফর মোবাইল, কারণ SMS যখনই আসে তখন আমরা কি আমার মোবাইলটাকে আনলক করে SMS চেক করি আগে। MMS বা ব্লুটুথটা খুব কম হয়, বাট বর্তমান বিশ্বে SMS টা বেশি হচ্ছে। যখন একটু SMS করবো আগে দেখি SMS টা কি জন্য আসছে বা কে করেছে। তো দেখা যাবে কি 100টা SMS করলো তার কি 100 মেসেজে আমাদের কি হচ্ছে সিন হচ্ছে। তো এই ক্ষেত্রে SMS মার্কেট সব থেকে জনপ্রিয় একটা মাধ্যম। তো সেই ক্ষেত্রে কি আমরা SMS মার্কেটিং থেকে খেয়াল রাখতে পারি, আপনার SMS মধ্যে আপনার যে ব্যবসায়িক কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনি নোট ডাউন করতে পারেন। সেগুলো হতে পারে আপনার প্রোডাক্টের, হতে পারে আপনার সেবার, এবং কি টু দা পয়েন্ট, অর্থাৎ আপনার মার্কেটিং এর মেন যে পয়েন্ট অর্থাৎ প্রধান যে লক্ষ্য সেটাকে আপনার লিখতে হবে। অবশ্যই 160 ওয়ার্ডের বেশি নয়, কারণ যখন আপনি বড় বড় করে লিখবেন, অর্থাৎ দেখা যাবে 200, 300, 500 শব্দের মধ্যে কোনো কিছু লিখবেন, অনেক বড় লেখা কাস্টমারও পড়তে কষ্টকর বোধ হয়। তো সেক্ষেত্রে কি আপনি যদি সব থেকে ছোট করে লিখতে পারেন সেটা অবশ্যই 160 ওয়ার্ডের মধ্যে হতে হবে, তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট হবে। আচ্ছা, এরপরে ম্যাচটা হবে কি ফ্রেন্ডলি, যাতে সাবস্ক্রাইবার এমন মনে না করে আপনার কোম্পানির প্রোডাক্ট কেনার জন্য তাকে পরিচিত করছেন। এটা খুব ফ্লেক্সিবল এবং টাকা তৈরির টুল হিসেবে ব্যবহৃত হতে পারে। এই SMS অনেকে ক্যাম্পেইন করে, সেক্ষেত্রে কিন্তু SMS ক্যাম্পেইনও টাকা পায়। আবার অনেকে আছে SMS টেমপ্লেট তৈরি করতে পারে না, এই যে আপনি 160 ওয়ার্ডের মধ্যে লিখে দিবেন, এই লেখাটা অনেক সাজিয়ে লিখতে পারে না, সেক্ষেত্রে আপনি তাকে হেল্প করতে পারেন লেখার জন্য। তো একজন কি SMS ক্যাম্পেইন করে দেবে, একজন SMS সরবরাহ করবে, তাহলে দেখা যাবে কি একটা সার্ভিসের জন্য অনেকগুলো ব্যক্তি এখান থেকে কি হচ্ছে তাদের আর্নিং এর সোর্স বের করতে পারছে। এরপরে কি আছে ইন্টারেক্টিভ মার্কেটিং। ইন্টারেক্টিভটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের ফেসবুকের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় হচ্ছে বেশি, এটা ফেসবুক আর ইউটিউবে। আপনার ওয়েবসাইটে কি ধরনের ভিজিটর আসবে আর কতজন ভিজিটর আসে তার উপরে আপনার ওয়েবসাইটে সকল সাফল্য নির্ভর করে। আপনি একটি ভিডিও তৈরি করে সেটা বিভিন্ন ভিডিও সাইটে দিতে পারেন, যেমন ইউটিউব, ডেলিমোশন, ভিমিও, রেভার ইত্যাদি। এতে আপনার ভিডিওটি ছড়িয়ে পড়বে আর অনেক মানুষকে আপনার ওয়েবসাইটে আসতে বাধ্য করবে। আপনি একটা যেমন ঈদ উপলক্ষে, কোরবানি ঈদ আসছে সামনে, আপনি কি উপলক্ষে একটা ভিডিও তৈরি করলেন, এমন ভিডিও তৈরি করলেন যেখানে কি আপনার ওয়েবসাইট থেকে আসতেই হবে এরকম একটা বিষয় বাধ্য করা। কারণ অনেক ভিডিওই কি আছে যেগুলো আমরা দেখেই কি পরবর্তীতে তার ওয়েবসাইট বা ওয়েব পেজ বা ফেসবুক পেজে ঘুরে আসি, কেন? জাস্ট ফর এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো এমন কন্টেন্ট তৈরি করতে হয় যেটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ মার্কেটিং, যে হ্যাঁ সেটা দেখলো দেন কি ওখানে গেল, এই যে বিষয়টা এটা ইন্টারঅ্যাক্টিভ, মানে আমি যেটা দেখালাম তারপরে সে কি হলো অ্যাক্টিভ হয়ে ওয়েবসাইটে বা ওয়েব পেজে আসবে বা ফেসবুক পেজে আসবে। এটা হচ্ছে মতো ইন্টারেক্টিভ মার্কেটিং। অর্থাৎ আপনি আসলে আমি যাব এরকম কোনো শর্ত থাকবে না, এখানে শর্তটা কেমন হবে, যেহেতু আমি দেখেছি অবশ্যই সে যেতে হবে। এটা দেখা যাবে কি 100 জনের মধ্যে 90 জনের মধ্যে কি হবে আপনার সেই ভিডিও দেখে বা কন্টেন্টটা পড়ে অবশ্যই যাবে। তো এরপরে কি ভাইরাল মার্কেটিং। এটা আপনাকে একটু আগে বলেছিলাম, যেটা কি আপনার যে সেক্টর থাকুন না কেন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট বা গ্রাফিক্স
খেয়াল রাখতে হবে ভাইরাল মার্কেটিং বিষয়টা, কারণ আপনার কন্টেন্ট যদি আকর্ষণীয় না হয়, আপনার কন্টেন্ট বলতে যাচ্ছে যে কোনটা, সেগুলো আগে বলেছি। কন্টেন্ট কোনগুলো হতে পারে? ছবি, অডিও, ভিডিও, টেক্সট। এই যে আপনার কন্টেন্টগুলো এখানে কি হতে হবে? অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। একটা কন্টেন্ট লিখলেন যেটা কি মানুষের চাহিদা না, বর্তমান সময়ের সঙ্গে যোগ উপযোগী না। যে বর্তমান সময় কি আপনার করোনা ভাইরাস এবং বন্যা এবং হচ্ছে পবিত্র ঈদুল আজহা, এই তিনটা কিন্তু কি বর্তমান রানিং একটা ফ্যাক্ট। আপনি তিনটা রানিং ফ্যাক্ট নিয়ে ভালো একটা সুন্দর করে একটা ক্যাপশন দিয়ে লেখেন, তাহলে কিন্তু কি হবে, আপনার পোস্টটা ভাইরাল হতে পারে। আর ভাইরাল পোস্ট হওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ক্যাপশন অর্থাৎ টাইটেলটি এবং পোস্ট করার সময় পোস্টটা কখন করছেন, সকালে, ভোর রাত্রে, রাত 3টার দিকে, 1টার দিকে, এই সময়টা খেয়াল রাখতে হবে আপনাকে। তার মানে দুইটা বিষয়, একটা হচ্ছে ক্যাপশন, একটা হচ্ছে পোস্ট করার সময় কোন সময় করবেন, আর একটা হচ্ছে প্রিভিউ ইমেজ, আপনি যে ইমেজটা দিচ্ছেন। এই তিনটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে। এই তিনটার উপর কি আপনার ওয়েবসাইটের ভাইরালিটিটা নির্ভর করবে 99%। বাকিটা এই তিনটার উপর ডিপেন্ড করে, সে কি আপনার কন্টেন্ট যেটা আপনি তৈরি করেছেন, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে ইমেজ, সে তখন এটা কি করবে, দেখবে। কারণ আমাদের লেখার থেকে বেশিরভাগ ইমেজ দেখে বেশি আমরা কি হই, আগ্রহী হই, অথবা ভিডিও। ভিডিও এবং ইমেজ সব থেকে বেশি ফ্যাক্টর রাখে। দেন হচ্ছে কি আপনার পোস্টের উপর ডিপেন্ড করে তারা কি সেই পোস্টটা কি আরো পড়ে বা সামনে আগায়। তো এই হচ্ছে কি ভাইরাল মার্কেটিং এর বিষয়গুলো। এরপরে কি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলতে গেলে শেষ হবে না, কারণ বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় হচ্ছে ইমেল মার্কেটিং। যদিও বাংলাদেশের জন্য বা এশিয়ার মধ্যে তেমন জনপ্রিয় নয়, কিন্তু ফরেন কান্ট্রির জন্য মার্কেটিং খুব জনপ্রিয়। কারণ আমরা যেমন প্রত্যেকদিন ঘুম থেকে করে কি করি, মেসেঞ্জার চেক করি আগে, অথবা ফেসবুক চেক করি আগে, কারণ আমরা কি এটা অভ্যস্ত হয়ে গেছি। আমরা আমাদের মার্কেটিং এর থেকে অর্থাৎ আমাদের যে জনপ্রিয় যে কাজগুলো, ইমেল বা মার্কেটিং এর বিষয়গুলো বা শেখার বিষয়গুলো, সেগুলোর থেকে আমরা কি বেশি সময় ব্যয় করি হচ্ছে অন্যান্য সাইটে, যেখানে আমাদের কোনো লাভ থাকে না। আমরা কি মজার জন্য দৌড়াই। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা বেশিরভাগই ব্যক্তি আছে ঘুম থেকে উঠে আগে মেসেঞ্জার চেক করি, মেসেজ করলো কে, নোটিফিকেশন আসলো কয়টা, গ্রুপে লাইক আসলো কেমন, এটা আমরা আগে দেখি। কিন্তু আসলে আমাদের যে ব্যবসায়িক উদ্দেশ্যটা, আমাদের শেখার যে উদ্দেশ্যটা বা লার্নিং আউটকাম, এটা আমরা দেখি না। কিন্তু উন্নত বিশ্বে তারা আগে দেখে তাদের ইমেলটা, কারণ ইমেল একটা জনপ্রিয় মাধ্যম উন্নত বিশ্বের যোগাযোগের মাধ্যম জন্য। তো আমরা কি ইমেলের মাধ্যমে কি করতে পারি, বিভিন্ন ব্যক্তিদের, সাপোজ বর্তমান বাংলাদেশে 16 কোটির মতন কি আছে, জনসংখ্যা আছে। তো এগুলোর মধ্যে সব থেকে বেশি টেকনোলজি বিষয়ে কারা আগ্রহী আছেন, কারা ডক্টর হতে আগ্রহী আছেন, কারা ইঞ্জিনিয়ার হতে আগ্রহী আছেন, কারা মুভি দেখতে আগ্রহী আছেন, এমন কিন্তু অনেক ব্যক্তি আছেন। তো এদের আমরা কি মেলগুলো সংগ্রহ করতে পারি, মেল সংগ্রহ করে দেন কি এদের সাথে আমাদের যে ক্যাটাগরি ব্যবসায়ীরা আছে, যেমন আপনার কাছে কি আছে 1 কোটি ইমেল লিস্ট আছে, যেগুলো কি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, কিছু চিকিৎসা খাতের, কিছু আছে শিক্ষা খাতের, কিছু আছে টেকনোলজি খাতের। এখন এই রিলেটেড যারা সেবা দিচ্ছে, সাপোজ আমাদের বিডিশপ.com, সে কি ইলেকট্রনিক পণ্য দিচ্ছে বা টেক রিলেটেড পণ্য সে সার্ভিস করছে। আপনাকে বললেন বিডিশপকে যে আমার কাছে কি আছে এই মুহূর্তে বাংলাদেশের কি আছে 16 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষের টেকনোলজি মানুষ আছে, যারা টেকনোলজি নিয়ে আগ্রহী, তাদের ইমেল আছে। আপনি তাদের মার্কেটিং করতে পারেন তাদের ইমেলে। তো সেক্ষেত্রে কি হবে, বিডিশপ.com আপনাকে একটা সম্মানী দিবে যে হ্যাঁ আপনি আমাকে 1 কোটি ব্যক্তির ইমেল দেন, আপনাকে আমি কি এই সম্মানটা দিচ্ছি। এবং খেয়াল করেন এটা কিন্তু ওয়ান টাইম না, এটা আপনি কি লাইফ টাইম সেল করতে পারছেন বারবার। আপনার যে 1 কোটি ইমেল আপনি কিন্তু চাইলে কি ওয়ান টাইম সেল করেন বিডিশপের কাছে, নেক্সট টাইম সেল করেন হচ্ছে আরেকজনের কাছে, এটা করতে পারতেছে। তার মানে কি একই পণ্য বা একই ধরনের সম্পদ যেটাকে বারবার সেল করে এখান থেকে আর্ন করতে পারছি। হ্যাঁ, তো এক্ষেত্রে কি হবে, আপনাকে ফার্স্টে জোগাড় করতে হবে। জোগাড় করতে হয় কিভাবে, এটা আমরা আমাদের আগামী ক্লাসে তো দেখবো। জাস্ট এতটুকু দেখে রাখেন যে ইমেলটা হচ্ছে কি আপনার ক্রেতার কাছে বা আপনার যে ভোক্তা আছে তার কাছে কি আপনার পণ্যটাকে পৌঁছানোর সব থেকে কার্যকরী পদ্ধতি। এরপরে কি অ্যাফিলিয়েট মার্কেটিং, অলরেডি বলেই ফেলছি একবার আমি শুরুর দিকে, যে অন্যের পণ্য যেটা কমিশন ভিত্তিক ভাবে প্রমোশন করে দিব, সেটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে রাতারাতি বড়লোকের বিষয়, এটা আসলে তেমন কিছু নয়। সবকিছুতে কি আছে, ধৈর্য এবং সময় দিতে হবে। ধৈর্য সময় যেখানে নেয় সেখানে কি আপনার ইনকাম নেই বা আর্নিং নেই, যাও আছে সেটা অসৎ পথে থাকবে, সৎ পথে নেই। যেগুলো আমাদের ধৈর্য ছাড়া হয় এবং সময় ছাড়া হয়। সৎ পথে করতে গেলে অবশ্যই কি ধৈর্য এবং সময় দুটাই আপনার প্রয়োজন। এরপরে কি ওয়েব অ্যানালাইটিক্স, যেটা একটু আগে বলেছিলাম যে আপনার ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স। মূলত ওয়েব অ্যানালাইটিক্স সংগ্রহ করা, পরিমাপ, বুঝতে, বিশ্লেষণ, পরিকল্পনা, রিপোর্ট করা, অর্থাৎ আপনার বর্তমান ব্যবসার অবস্থা কেমন, ভবিষ্যতের অবস্থা কেমন, এই সবগুলো কি ব্যবহার করে ভবিষ্যৎ একটা কি করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে।
সেই পরিকল্পনা যে আপনার কাজগুলোকে বা ব্যবসাগুলোকে সামনে এগিয়ে নিতে হবে, এটাই হচ্ছে কি আমাদের ওয়েব অ্যানালিটিক্স। আচ্ছা, তো এই যে এইটা শেষ করি, এরপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এ আসি। এই পর্যন্ত যেগুলো বলা হলো, কিন্তু কে কে আমরা বুঝিনি, কাইন্ডলি একটু শেয়ার করবেন, কারণ বুঝতে সমস্যা হচ্ছে। মাসুদ হাওলাদার, মোনায়েম হোসেন। আচ্ছা, আপনাদের শিহাব খান জয়েন হতে পারছে না। আচ্ছা, আলমগীর হোসেনও জয়েন হচ্ছে না। আচ্ছা, এক মিনিট একটু সময় দিবেন, আমি তাদেরকে একটু ইনভাইট করে দিই মেলিং অ্যাড্রেসে। একটু সময় দিবেন, তাদেরকে আমি একটু ইনভাইট করে নেই, তাহলে তারা জয়েন করতে পারবে। আলমগীর কি আসছে না এখানে? আলমগীর, আলমগীর নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কে বলছিলেন? জি, ইমরুল। হ্যাঁ, ইমরুল কায়েস। ইমরুল কায়েস বলেন। ফোন নাম্বার তো সেভ করা নাই তোমার কাছে, এজন্য চিনতে পারি নাই। না না, এটা হচ্ছে আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার পরে সিম গুলো নাই কিছু, একটা সমস্যা হয়েছে। আর না, অনেক দূর ফোন দিচ্ছে না, জন্য ওইভাবে খেয়াল করে নেই। একদম ভুলে গেছিস। সবাই লিভ নিচ্ছে কেন? নেটওয়ার্ক প্রবলেম সবার, সবাই লিভ নিচ্ছে এক এক করে। নেটওয়ার্ক প্রবলেম সবার, লিভ নিচ্ছে। আচ্ছা, আপনাদের দুজনকে আমি অ্যাড করলাম। ঠিক আছে, কন্টিনিউ করি আমি আবার। তো এরপরে কি ছিল আমাদের, যেটা আমাদের ছিল পরবর্তী ধাপ, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যে অনলাইন কাজে আসছেন, আপনি কি শিখতে আসছেন লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ডিজিটাল মার্কেটিং, তাই না? তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, তো সেক্ষেত্রে আপনার একটা পরিচয় থাকা দরকার। যখন গুগলে সার্চ করবো আপনার নাম লিখে, তখন আপনার সম্পর্কিত কি তথ্য এখানে আসতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন। কারণ আপনি একটা দোকান দিয়েছেন সাপোজ এলাকায়, দোকানে আপনি কি 100 ধরনের পণ্য আনছেন, যে আপনি নিজের মার্কেটিং না করেন যে ভাই হ্যাঁ আমি পণ্যগুলো কিনেছি, সবাই এখান থেকে কিনো বা কিনতে এসো, যে আপনি সবাইকে মেনশন না করেন, তাহলে কিন্তু কি হবে না, কেউ আপনার দোকান সম্পর্কে জানবে না। তো এই একটা বিষয়। তো সেই জন্য কি করতে হবে আমাদের? পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার পণ্য হচ্ছে এই পণ্য। এটা অনলাইন যেহেতু কাজ করবো আমরা, অবশ্যই একটা অনলাইন আমাদের প্রেজেন্টেশন থাকতে হবে, বা অনলাইনে একটা আমাদের প্রেজেন্ট থাকতে হবে। তো সেটার জন্য কি পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন, যাতে সহজে কি আপনাকে আমরা কি গুগল কোডে কি করতে পারি, আপনাকে বের করতে পারি। যেমন যে আমি একটু গুগলে যাই, আপনাদের এখানে থেকে আছেন মোনায়েম হাসান, মাসুদ হাওলাদার, জামান শিহাব। তো আমি এখানে আপনাদের একটা নাম লিখি, সাপোজ মোনায়েম হোসেন, তার নামটা এখানে লিখি, যে মোনায়েম হোসেন। তো তার সম্পর্কে তথ্য কিন্তু গুগলে আমাদের দেখানোর কথা, দেখি আমরা আসে কিনা।
দেখেন তার ফেসবুক প্রোফাইলটা লিঙ্ক আসছে, এটা কিন্তু আপনার না সম্ভবত, এটা কি আপনার ভাই মোনায়েম হোসেন? দেখেন তো, এটা মনে হচ্ছে এটা একটা পেজ যেটা আপনার না হয়তো বা, এটাও একটা পেজ। আর দেখেন তো এই ছবির মধ্যে আপনার কোনো ছবি আছে কিনা মোনায়েম হোসেন ভাই? শুনতে পাচ্ছেন মোনায়েম হোসেন? হ্যাঁ, দীপ্ত। আচ্ছা, এটা দিলে কি কি আসে আপনার? শুধু ফেসবুক আসে? আপনার কি ইউজার নেম কি অ্যাডভান্স? ইউজার নেম কি আপনার? আপনাদের ইউজার নেম কি বুঝেন? এখানে ছবি আছে আপনার? এখানে ছবি আছে ভাই আপনার, দেখা যাচ্ছে? তাহলে এখানে যে তথ্যগুলো আছে বেশিরভাগই হচ্ছে কি আপনার বাহিরের যারা একটু জনপ্রিয় বা যারা আপনার থেকে একটু সিনিয়রিটি, তাদের তথ্যগুলো এখানে শো করতেছে। আর যদি আমরা আরেকজনটা সার্চ করি সেম ভাবে, যেমন শিহাব বা সজল দাস, মাসুম আনাদার, আমরা কাজ করি এখানে, এটা বাদ দিয়ে আমরা একটা কাজ করি মাসুম হাওলাদার, তার নামে কাজ করি মাসুদ হাওলাদার। মাসুদ হাওলাদার, তাহলে কি হয়, মাসুদ হাওলাদার ভাইয়ের যে একটা কি যে ব্র্যান্ডিং আছে, অনলাইন প্রেজেন্স, সেটা দেখা যাবে। যেমন যেসব সার্চ ইঞ্জিনে গুগল, ইয়াহু, বিং, প্রত্যেকে সার্চ করলে দেখবেন তাদের সম্পর্কিত তথ্য কি খুব কম পাওয়া যাবে। কেন? তাদের কি নাই, পার্সোনাল ব্র্যান্ডিং করা হয় নাই। দেখেন এখানে যেগুলো আসছে, আশা করি এর মধ্যে কোনো একটা তেমন নাই যেগুলো কি মাসুদ ভাইকে প্রেজেন্ট করে। যে আমরা আরেকজনকে সার্চ করে ফেলবে, সজল দাস, দেরি করলেন ভাই কেন? ভাই এমটিভি তো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং না, আপনার কোম্পানি ব্র্যান্ডিং হচ্ছে। বুঝলে আপনার মেলিং অ্যাড্রেসটা আমাদের গুগল গ্রুপে দেবেন, আমি বলবেন, তারা তো হবে না। আলমগীর ভাইয়া, শিহাব ভাই বলতেছিলেন টেকনিক্যাল প্রবলেম। আপনি তো কোনো এসএমএস করেন নাই গ্রুপে। গ্রুপে জাস্ট নক করবেন, যখন জানাতে পারছি না, তাহলে আমরা যদি কি আপনাদের জিমেলে আমি ইনভাইটটা সেন্ড করে দেবো, ঠিক আছে? মাঝে মাঝে টেকনিক্যাল ইস্যু হতে পারে। ওকে, তো এখানে দেখেন আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা কি পার্সোনাল ব্র্যান্ডিং এর, আপনাদের এখানে কি নাম সার্চ করলে কোনো ব্র্যান্ডিং পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং জেনারেট করতে হবে। সেটা কিভাবে করতে পারি আমরা, চলুন দেখে আসি। তো এক্ষেত্রে আপনাদের কিছু অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থাকলে হবে, যেগুলো নেই সেগুলো করতে হবে। যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, অ্যাবাউট মি, পিন্টারেস্ট, স্ট্যাক ওভারফ্লো। এখানে স্ট্যাক ওভারফ্লোটা মাস্ট করতে হবে এমন না, এটা অপশনাল একটা বিষয়। বাট বাকি যে পাঁচটা আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, অ্যাবাউট মি, পিন্টারেস্ট, এই পাঁচটা আপনাদের করতে হবে। এবং এই পাঁচটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো কি কি? মৌলিক ইউজার নেম নির্বাচন। আপনাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা ইউজার নেম বাছাই করতে হবে, যেটা সার্চিং এর মাধ্যমে আপনাদের পার্সোনাল তথ্যগুলো গুগলে অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে। প্রোফাইল পিকচার এবং ইমেজ অপটিমাইজেশন। প্রোফাইল পিকচার যেগুলো দিব আমরা, প্রোফাইল পিকচার, কভার পিকচার, সেগুলো অবশ্যই কি করতে হবে, অপটিমাইজ করে নিতে হবে। এবং আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, যেটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ আপনি এই আপনার বর্তমান এটা করতেছেন এবং বর্তমানে আপনি এখানে আছেন। সেটা কি 120 শব্দের মধ্যে সাজিয়ে লিখতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে করতে হবে এই বিষয়গুলো। তো সেগুলো দেখে আসি আমরা একটু, চলেন। তোমরা কিভাবে মৌলিক ইউজার নেম বের করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট আমাদের শর্ত বা কথা। কিভাবে আমাদের মৌলিক ইউজার নেম বের করতে পারি, তো সেই ক্ষেত্রে আপনাদের ডেমো দেখাই। আমি জাস্ট এখানে আমি একটা নিজের একটা ইউজার নেম আছে আমার, তো আমি এটা হচ্ছে আমার নিজের একটা ইউজার নেম। যখন আমি এটা লিখে সার্চ করি ফেসবুক বিভিন্ন সার্চ ইঞ্জিনে, তখন এ রিলেটেড আমার বিভিন্ন কাজের ফলাফল দেখা যায়। যেমন এখানে প্রথম যেটা আছে, তো দেখেন এটা হচ্ছে আমার কি বিভিন্ন ছবি, আমি যে কাজ করেছি ইতিপূর্বে, আমি কোডম্যান বিডিতে ইনস্ট্রাক্টর ছিলাম। দেন কি সেই ছবি, এটা কাজের ছবি আছে এখানে আমার। দেন হচ্ছে এখানে বিভিন্ন হ্যাপি নিউ ইয়ার, বিভিন্ন কাজের এখানে পোর্টফোলিও আছে। এর পরবর্তীতে এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, বিহান্স অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, ফেসবুক, ড্যাব.com বিডির অ্যাকাউন্ট, গ্রামো.com, এইভাবে কি অসংখ্য এখানে যা আসবে 3 পেজে যা সব আমার পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ইমেজে গেলেও আমার পার্সোনাল যে কোম্পানিগুলো আছে, আমি যেখানে কাজ করছি, এ টু জেড কি আছে এখানে ছবিগুলো
দেখা যাচ্ছে। এটা কি পার্সোনাল ব্র্যান্ডিং। এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার কোনো কোম্পানির বা পার্সোনাল ইমেজ, অথবা হতে পারে কোনো ব্র্যান্ডের সমান করে গিয়েছি এমন এখানে ইমেজ দেখা যাবে। স্টারম্যান বিডি, ডোমেন হোস্টি, এইসব আমার বিভিন্ন কোম্পানি, তো এই কোম্পানির ছবি এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কি আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি। যখন সার্চ করে এখানে, তো আমি কে, আমার তথ্যগুলো এখানে পাওয়া যাবে। যে আমি সরাসরি এখান থেকে সার্চ করি, সাপোজ about.me/smravbi270, এখানে গিয়ে যাই, তাহলে অ্যাবাউট মি যে অ্যাকাউন্টটি আছে আমার, এখানে মাধ্যমে কি তারা আমার তথ্যগুলো পেতে পারে। আমি কি আসলে আমি কি করছি তার তথ্য সে এখান থেকে বের করতে পারবে। এবং অ্যাবাউট মিটা হচ্ছে একটা পোর্টফোলিওর মতন, যেখানে আপনার সম্পর্কিত তথ্য থাকবে, যে আপনি কি করছেন, আপনি কোথায় বসবাস করেন, এই সম্পর্কিত কিছু মৌলিক তথ্য। পাশাপাশি যদি আপনি লিঙ্কডিনে যান, সেম জাস্ট কি হবে, লিঙ্কটা চেঞ্জ করবো, সাপোজ লিখবো linkedin.com, আর ইউজার নেম আমার সেম থাকবে এখানে, কারণ এটা আমাদের হয়। তো linkedin.com smrabi27, সব জায়গায় আমার এই সেম ইউজার নেম ব্যবহার করেছি আমি। প্রশ্ন হচ্ছে আমি কেন এটা চুজ করলাম, আমার তো অন্য কিছু আমি ইউজ করতে পারতাম, তাই না? কেন আমি এটা চুজ করলাম, এর পিছনে কিছু কি নির্দিষ্ট কারণ আছে। আমি এটা বাদ দিয়ে এখন এখানে জাস্ট facebook.com লিখি, তাহলে জাস্ট ফেসবুকের উপর চলে আসবে আমার। জাস্ট একটা কি ইউজার উপর ডিপেন্ড করে। লিঙ্কডইন গেলে এরপর ফেসবুকে, তাহলে ফেসবুক লোড দেবে এখানে। এভাবে টুইটার, ইউটিউব, প্রত্যেকটা জায়গায় কি আমার এই সেম ইউজার নেমটা কি করা, বিল্ডিং করা। আমার আরেকটা ইউজার নেম আছে, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সেস রাব্বি। এটা লিখলেও আমার বিভিন্ন তথ্য আপনারা এখানে বের করতে পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু কি করতে হবে, বিভিন্ন সার্চ ইঞ্জিন সাবমিট করতে হয়। এখানে এই যে ওয়েবসাইট ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, দেন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আছে, ভিমো অ্যাকাউন্ট আছে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। এবার তথ্যগুলো কি আমাদের এখানে পাওয়া যাবে। তো এটা নতুন একটা ইউজার নেম আমার, তো এটা কাজ চলছে এখনো, সম্পূর্ণ হয়নি, তো কিছু তথ্য মিসিং আছে এখনো। তো এই যে আমাদের দেখেন কি হলো, একটা ফলাফল তৈরি হচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে এই যে ইমেলটা দিবেন, যেন মোনায়েম হোসেন, সেই কি মোনায়েম নিতে পারেন, যে ডিএম এক্সপার্ট মোনায়েম, অথবা রাখতে পারেন যে ডিএম মোনায়েম বা মোনায়েম ডিএম, হ্যাঁ, অথবা এমটিভি ইসলামী। এটা আপনার পার্সোনাল চ্যানেলের ব্র্যান্ডিং হচ্ছে, আপনার নামে ব্র্যান্ডিং করতে পারবেন। দেন রাখতে পারেন কি ডিএম এক্সপার্ট মাসুদ, অথবা মাসুদ ডিএম। এটা কি আপনাদের ইউজার নেমগুলো চুজ করতে পারেন। মাসুদ 27 রাখতে পারেন, মাসুদ লিখে নাম্বার রাখতে পারেন। এটা আপনাদের পার্সোনাল ইউজ, কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যেটা রাখেন না কেন, সবসময় খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা কি, আপনি সাপোজ রাখতে যাচ্ছেন সজল, সরি এখানে আমরা ডিএম এক্সপার্ট সজল, এটা কি ইউজার নেম রাখবো। তো সেটা আমরা কি করলাম, এখানে এসে গুগল এন্টার দিলাম, তাহলে ডিএম এক্সপার্ট সজল নামের বা এই ইউজার নেমের যে তথ্যগুলো সব সেখানে শো করবে। তো দেখেন অলরেডি কি ডিএম এক্সপার্ট সজল নামে এখানে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট আছে, ডিজিটাল দীপক অ্যাকাউন্ট আছে, আচ্ছা কে বেশ তার কি আছে এখানে অ্যাকাউন্ট আছে। এটা কি শুধুমাত্র ডিএম এক্সপার্ট, যদি আপনি এখানে একটা হাইপেন ইউজ করেন বা আন্ডারস্কোর ইউজ করেন, তাহলে কি এটা আপনার দেখা যাবে না। খেয়াল রাখতে হবে আমরা যে ইউজার নেম চুজ করবো অবশ্যই মিনিংফুল হতে হবে। নাম্বার ওয়ান কি হতে হবে, মিনিংফুল। কেউ এটা বুঝলে পড়তে পারে যে হ্যাঁ এই ব্যক্তিটা কি, এটা তার নাম, অথবা সে কি লাইন এক্সপার্ট। ডিএম মানে কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সংক্ষিপ্ত আকারে। তাহলে আমরা এটা করতে পারি কি ডিএম, এখানে জাস্ট টিপার দিতে পারি আমরা, সেটা করতে পারি এক্সপার্ট। ওকে, এইভাবে বের করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে দুটা বিষয়, গুগলে আপনার যে ইউজার নেম চাচ্ছেন সে সার্চ করবেন, সার্চ করার পরে হতে হবে মিনিংফুল, হতে হবে যত ছোট রাখতে পারেন। এবং আপনার যে ইউজার নেমটি আছে গুগলে সার্চ করার পরে এখানে কম সময়ে কম ফলাফল আসতে হবে। কি আসতে হবে, কম ফলাফল। যখন দেখবেন কম ফলাফল আসবে, তখন আপনার কি এখানে আউটপুটটা বেশি ভালো হবে। আপনি এমন নেন যে মোনায়েম লিখলাম, মোনায়েম লেখার পরে এখানে কি সার্চ ইঞ্জিনে দেখা গেল যে 500 বা 600 ফলাফল আছে, যেমন মোনায়েম লিখলাম, এখানে কি দেখেন 48,000 প্লাস ফলাফল। তাহলে মোনায়েম কি ইউজার নেমটা আপনার জন্য সঠিক না। খেয়াল রাখতে হবে এখানে কি কম ফলাফল শো করে এমন নাম নিতে হবে। যেমন এখানে মোনায়েমের সাথে একটু অ্যাড করে, এখানে সাপোজ এখানে আমি অ্যাড করলাম 27, দেন এন্টার দিলাম, তাহলে এখানে দেখেন ফলাফলটা কমে আসছে 3টা ফলাফল। এক্ষেত্রে কি আর এই ইউজার নেমটা নেওয়া গ্রহণযোগ্য, কারণ 3টা ফলাফল মানে কি এই লাইনে বা এই ইউজার নেমে অন্য কেউ কাজ করে না। যদি অন্য কেউ কাজ করে তাহলে কি হবে, তার সঙ্গে আপনার ইউজার নেম নিয়ে কাস্টমাররা কি হবে, কনফিউজ থাকবে।
তো এই জন্য কি করতে হবে, নির্দিষ্ট একটা ইউজার নেম নেব যেটা কি আমাদের সার্চ ইঞ্জিনে কম ফলাফল শো করে এমন একটা নাম নিতে হবে। এখন এই যে ইউজার নেমটা চুজ করলেন আপনি, সাপোজ এটা আমি কি চুজ করলাম মনোনয়নের জন্য, যে হ্যাঁ এটা কম ফলাফল আছে, তাহলে কি আমার যেহেতু এই লাইনে অন্য কেউ নেই, তাহলে আমি এটা কি চুজ করতে পারি। তো আমি কি করতে হবে, এই ইউজার নামটাকে আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট করতে বললাম মাত্র আমি, সেগুলো কি কি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, অ্যাবাউট মি, পিন্টারেস্ট। অনেকের এগুলো অলরেডি আছে, অনেকের নেই। যাদের আছে তাদের অ্যাকাউন্টের সেটিং এ গিয়ে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়, এটা অনেক সহজ কাজ। আপনারা জাস্ট ফেসবুকে যাবেন, ফেসবুকে আপনাদের প্রত্যেকটা জায়গায় ইউজার নাম চেঞ্জ করার অপশন পাবেন, শুধু ফেসবুক না, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় চেঞ্জ করা যাবে। আপনার কাজ হচ্ছে ফার্স্টে ইউজার নেমটা সিলেক্ট করা। সিলেকশন সময় খেয়াল রাখতে হবে সব থেকে ছোট হতে হবে, মিনিংফুল হতে হবে, এবং সার্চ ইঞ্জিনে কি কম ফলাফল থাকতে হবে। এই চারটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। দেন কি ইউজার নেম চুজ করা হয়ে গেলে আপনাদের যে সকল অ্যাকাউন্ট করা আছে সকল অ্যাকাউন্টের সেটিং এ গিয়ে ইউজার নেম চেঞ্জ করে ফেলবেন। আর যেগুলো অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো নেই, এখন করা হয়নি, সেগুলো কি করবেন। করার সময় অবশ্যই কি আপনার ইউজার নেম হতে হবে এই সেম ইউজার নেমটি। ইউজার নেম একটা আর প্রোফাইল নেম কিন্তু আরেকটা। প্রোফাইল নেম হবে মোনায়েম হোসেন, কিন্তু ইউজার নেম কি হবে, মোনায়েম 27। ইউজার নেম হবে মাসুদ হাওলাদার, সরি মাসুদ 27 বা মাসুদ 24 বা আদার কিছু হতে পারে, কিন্তু আপনার কি ফুল নেম হবে মাসুদ হাওলাদার। এইভাবে খেয়াল রাখতে হবে। যেমন আমার ফেসবুকে যাচ্ছি, প্রত্যেকটা অ্যাকাউন্টের সেটিং এ গেলে ইউজার নেম পাবেন আপনারা। আরেকটা খেয়াল রাখতে পারেন, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করবেন, সব থেকে বেস্ট হয় আপনাদের ফ্রিল্যান্সিং এর জন্য একদম নিউ একটা জিমেল ইউজ করা, যেটা আপনারা কি অন্য কোথাও আগে ইউজ করেন নাই। তাহলে আপনাদের আরো বেশি ভালো হবে যদি আপনাদের নতুন একটা মেল থাকে, যে মেলটা কি সকল অ্যাকাউন্টে ইউজ করতেছেন। জিমেল একটা অ্যাকাউন্ট, আর যেহেতু জিমেল অ্যাকাউন্ট করতে আপনার টাকা পয়সা লাগে না, তো আপনার অ্যাকাউন্ট করতেই পারেন নাম্বার থাকলে। সে বুঝতে পেরেছেন ইউজার নেমটা কিভাবে বের করতে হবে। তো ফেসবুকের ডান দিকে যেখানে আছে এখান থেকে সেটিং আসতে পারি আমরা, অথবা সার্চ বারে আমরা এখানে সার্চ করতে পারি সরাসরি সেটিং লিখে, তাহলে আসার কথা। আপনারা গতকালকে বাড়ির কাজ করেন না, এখানে দুইজন সচল দাস বাড়ির কাজ করেছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন সচল দাস? জি ভাই, আপনাদের এই জিনিসটা হয়, আমি কালকে বলেছিলাম যে আপনারা অত অনেক কাজ করবেন কিন্তু সেন্ড করতে পারবেন না বা সেন্ড করবেন না। এটা আমি কালকে বলেছিলাম এই বিষয়গুলো, কারণ আপনাদের অনেক ব্যাচেস ক্লাস নিয়েছি তো এটার অভিজ্ঞতা হয়েছে। কালকে বলছিলাম যে অবশ্যই সাবমিট করবেন, কারণ কাজ করলেন সাবমিট করলেন না, তাহলে কাজটা কেমন হলো এটা কিন্তু আমি বুঝতে পারবো না, কি কি ভুল আছে দেখা যাবে না, তাই না? তো যে কোনো কিছু শেখার পরে অবশ্যই প্রয়োগ করতে হবে, প্রয়োগ না করলে ভালো খারাপ বুঝতে পারবেন না। আপনি কি ল্যাপটপে আছেন এখন, তাহলে দ্রুত পোস্টটা করে দেন, যেহেতু কাজটা করেছেন দিয়ে দেন। আচ্ছা, লোড নিচ্ছে বেশি অতিরিক্ত। তো এরপরে দেখি আসলে কি আছে আমাদের এরপরে নেক্সট টপিকে। আচ্ছা, এরপর ধন্যবাদ আপনাদেরকে, আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন। স্লাইডে যে একটু দেখানো হয়েছিল, তখন বাড়ির কাজ থাকবে যেটা, এরপরে বাড়ির কাজ থাকবে আপনাদের যে ইউজার নেমটি বললাম এটাকে সিলেকশন করা, গুগল থেকে সিলেকশন করবেন। সিলেকশন করা হয়ে গেলে দেন কি আপনাদের প্রোফাইলগুলো আপডেট করবেন।
আপডেট করে দেন কি আপনারা আপনাদের এই তথ্যগুলো যে 5টা অ্যাকাউন্টের নাম বললাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যেগুলো আছে সেগুলো জাস্ট ইউজার নাম চেঞ্জ করলে হবে। আর যেগুলো নেই সেগুলোকে অ্যাকাউন্ট করবেন। দেন কি সেই তথ্যগুলো আপনাদের ফেসবুকে গ্রুপে পাবলিশ করবেন যে দিস ইজ মাই সোশ্যাল অ্যাকাউন্ট, এমন একটা হেডিংয়ে লিখে দিলেন। তাহলে আপনাদের সঙ্গে যারা এখানে আছেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কি হবে, কন্ট্যাক্ট হলো, এবং আপনারা একের সাথে কানেক্টেড হয়ে যাবেন সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি হবে, আপনাদের যোগাযোগটা বৃদ্ধি হবে, পাশাপাশি আপনাদের ব্র্যান্ডিংটা হয়ে যাবে। তো দেখেন, আপনার ডান দিকে আসবেন, এই যে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, এখানে আসলে সেটিং পাবেন। এই সেটিং এর মধ্যে ইউজার নেম অপশন থাকবে, এখান থেকে সেটিং এ যাবেন। তো দেখেন সেটিং এ আসার পর এখানে আপনাদের কি নেম, ইউজার নেম শো করতেছে। তো এই যে ইউজার নেমটি আছে, এটা ডান দিকে লেখা আছে এডিট, এখানে ক্লিক করলে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এটা কি আপনার পাসওয়ার্ড যেতে পারে প্রাইভেসির জন্য, তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তাহলে কি আপনারা এটা এডিট করতে পারবেন, না হলে দিবেন না, জাস্ট সিকিউরিটির জন্য, কারণ ফেসবুক আগের থেকে অনেক সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। এবার কি প্রত্যেকটা সেটিংই পাবেন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টেরই। নেম হচ্ছে আপনার এটা, বাট ইউজার নেম কি আপনার এটা, অর্থাৎ আপনার এখানে যে ইউআরএলটি, যেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, তারপরে কি আপনার নাম, সেটাই হচ্ছে ইউজার নেম। আর যে ডিসপ্লে নাম কোনটা, সেটা আপনার ডিসপ্লে নাম হবে। তো জাস্ট রেটে ক্লিক করলাম, প্রাইভেসির জন্য একটা কি সিকিউরিটি প্রশ্ন আসতে পারে, দেন কি আপনারা এই ফিল্ডে জাস্ট ইউজার নেম পেস্ট করলে হয়ে যাবে। তো যেহেতু এটা আমার করা আছে, চেঞ্জ করছি না আমি, ওদের থাকবে আমার। তো এইভাবে কি আপনারা আপনাদের কাজগুলো করবেন। ঠিক আছে, এইভাবে শুধু ফেসবুকের না, যতগুলো সাইট আছে টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে প্রত্যেক সাইডে অপশন পাবেন। তো বাড়ির কাজ থাকবে 6টা করা, 6টা অ্যাকাউন্ট করে দেন কি এই কাজগুলো গ্রুপে সাবমিট করা। এটা হলো 1 নম্বর কাজ। গত কাজ যারা ছিলেন না তাদের কি কি সমস্যা আছে, মানে সমস্যা বলতে আপনার ব্যাচ সমস্যা জানেন, ব্যাচ কত, আপনাদের রোল নাম্বার কত? আচ্ছা, ব্যাচ কত ভাই আপনার হাজার দাস? DM5। DM5 এখন এখন থেকে বলবেন DM 447, যারা DM বলবেন DM 440। ঠিক আছে, হ্যাঁ, 5 45 আর 7 হচ্ছে 47। আমাদের অফিসিয়াল ব্যাচ নাম্বারটা হচ্ছে এটা 445 747, আর সাময়িক সমাধান ছিল হচ্ছে DM 1 2 3 4 5 এমন ছিল। ঠিক আছে, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে।
গতকালকে আর গুগল থেকে যে কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করার বিষয়গুলো, তারপর পিকজাবের ছবিগুলো, এগুলো আপনার ডিজাইনে ইউজ করেন নাই অনেকেই। সবাই কি এটা পেরেছেন নাকি সমস্যা আছে? আমি দেখলাম কিন্তু আপনার কেউ পিকজাবে থেকে বা অন্যান্য যে সাইটগুলো সেখান থেকে এগুলো আপনার সংগ্রহ করেন নাই, তাই বললাম। ডিজাইন করেছেন একদম সাদামাটা ডিজাইন হয়ে গেছে, একদম সহজ কাজ করেছেন। একটু টুলস গুলো যদি একটু ভালো করে ইউজ করতেন আর একটু চিন্তা করে, তাহলে হয়তো আর একটু সুন্দর হতো। শিহাব খান ভাই, আপনি টেমপ্লেট নিয়েছেন, টেমপ্লেট নিয়ে টেমপ্লেটটা রেখে দিয়েছেন, কিন্তু কোনো কাস্টমাইজ সেভাবে করার নাই, বললে ভালো লাগতো। গ্রুপের লিঙ্কটা দিয়েছেন। মোর্তাজুল ইসলাম মোর্তাজুল, উনি যেটা করেছেন, নাম টাম লিখেছেন, দেন পাঠ করেছেন, ঠিক আছে, একটু বেশি ইউজ করলে ভালো হতো। যাই হোক, আস্তে আস্তে হবে। জি অবশ্যই। 445। আর কেউ আছেন রোল নাম্বার জানেন না বা ব্যাচ নাম্বার? না, ব্যাচ নাম্বার 445, রোল নাম্বারটা বলে দিচ্ছি তোমাকে আমি। মোনায়েম কি জানেন? মোনায়েম ব্যাচ কত আপনার? 7। আচ্ছা আচ্ছা। চারশো 45-এর সকল কর্মকার সুরজ্জা মনাতে আপনাদের আশেপাশে নতুন কেউ থেকে থাকলে যারা আগ্রহী আছে কোর্স করতে, তাদেরকে ইনভাইট করতে পারেন। তাদেরকে আমরা নেব, নতুন শিক্ষার্থী লাগবে আমাদের, যেহেতু পুরাতনরা রেগুলার না, তাদেরকে বাদ দিয়ে নতুন নেব আমরা। তাকে বলবো সরকারি একটা কোর্স আছে, কোর্সে ফ্রিতে করানো হচ্ছে, চাইলে করতে পারেন থেকে থাকে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে পরীক্ষাটা দিয়ে শুরু করলেই হবে। মাসুদ হালদার, আপনি কোন ব্যাচে ভাইয়া? 5 না 7? আচ্ছা আচ্ছা আচ্ছা। মোনায়েম হোসেন, আপনি হচ্ছেন 7তম ব্যাচ, তাই না? আপনার রোল নাম্বার 19। আপনার রোল নাম্বার হচ্ছে 19। জি, গতকাল আপনি অ্যাবসেন্ট ছিলেন, আজকে প্রেজেন্ট। আশরাফুল ইসলাম, শাহ হোসেন। আমাদেরকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে করতে পারবে। কারণ এখন আমাদের ওয়েবসাইটটি অন আছে, যদি কেউ আগ্রহী থাকে রেজিস্ট্রেশন করতে পারেন বা করাতে পারেন। আপনার নাম ভাইয়া? মাসুদ হালদার। জি, আপনাকে আমি খুঁজতেছি, একটু সময় দেবেন। সজল, কাল বলছি আমরা আপনাকে, কালকে বলিনি আপনাকে? গতকালকে।
আপনাদের আগের ম্যাডামকে আপনাদের দেখাইছিল কিভাবে ইমেল সংগ্রহ করতে হয়? কি কি দেখাচ্ছিল নাম বলতেন? আচ্ছা, আর ইমেল মার্কেটিং এর জন্য একটা শিখাইছে, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর শুধু ইমেল সংগ্রহ করা যাবে, লিড তো এভাবে আসে না। লিড হচ্ছে একটা বিষয়, আর আপনার মেল ইমেল হচ্ছে আরেকটা বিষয়। যেমন একটা ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, তার বয়স, তার কোম্পানির নাম, তার কোন জব করতেছে, তার ডেজিগনেশন, এইসব বিষয়গুলো কি লিড। প্রত্যেকটা হচ্ছে লিড। আর ইমেল কালেক্টিং শুধুমাত্র ইমেল নিয়ে আসবে, আর কিছুই না। তো ইমেল কালেক্টিং একটা বিষয়, লিড কালেক্টিং আর একটা বিষয়। আর ইমেল এক্সট্রাক্টর যতটুকু জানি আমি, লিড সংগ্রহ করা যায় না, ইমেল সংগ্রহ করা যায়। সেটা হতে পারে আপনার নিজ ভিত্তিক। যেমন আপনি চাচ্ছেন লন্ডনের যারা মুচি এদের ইমেল সংগ্রহ করবেন, অথবা লন্ডনের যারা ডক্টর এদেরকে ইমেল সংগ্রহ করবেন। এক্ষেত্রে কি আপনি ডক্টরের যে লন্ডনের যে ডক্টররা, এটা কি আপনার নিশ, আর লোকেশনটা কি হবে ডক্টর, এরকম হতে পারে। কিন্তু ইমেল এক্সট্রাক্টর ইউজ করে লিড সংগ্রহ করা যায় না। আপনার তো নাম পাচ্ছি না আমি, সজল ভাই এখানে। সজল দাসের নাম, আপনার কি নাম দেওয়া ছিল সাবমিট করার সময়? শুনতে পাচ্ছেন সজল? সাহাল কর্মকার? সাহাল কর্মকার হবে? নাম কি সাহাল কর্মকার না সজল কর্মকার, কোনটা হবে? কি ভুল আছে এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দিয়েছিলেন নাকি আমাদের এখান থেকে ভুল হয়েছিল? আচ্ছা আচ্ছা, কিন্তু পাচ্ছি না খুঁজে আপনাকে আমি। আপনার রোল নাম্বার হচ্ছে 2, 445 ব্যাচ, লট নাম্বার 7। ঠিক আছে, আপনাদের সবারই লট নাম্বার 7। এরপর কি আসছে মাসুদ পালাদর, জাপাটা আমি বের করছি। মাসুদ পালাদর, আপনি নতুন আগে থেকে আসছেন। মাসুদ পালাদর। ভাইয়ের ঠিকানা কোথায় ভাই? বর্তমান কি করছেন? মাসুদ ভাই, আপনার নাম কি ছিল ভর্তির সময়? আচ্ছা আচ্ছা, এই ভাই কয় ভর্তি হয়ে করেছেন? কার মাধ্যমে আসছেন এখানে? আচ্ছা আচ্ছা, এই জন্য বলছি আপনার নাম তো এখানে নেই ভাই, এই জন্য আপনি পাচ্ছি না আমি। আচ্ছা, আপনি এটা বললে ভালো হতো। শাহাদ ভাই হচ্ছে আমাদের পুরাতন জাতীয় শিক্ষার্থী, শরীয়তপুর DM3-র। আচ্ছা ভাই, আপনার তাহলে যেটা করবেন, আপনার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে রেশন নাম্বারটা, এটা একটু দিবেন চ্যাট বক্সে লিখে। বুঝতে পেরেছি ভাই। আগে মিউট রাখেন, কামাল ভাই আগে মিউট রাখেন। মাসুদ ভাই, আপনার নাম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তথ্যগুলো একটু কালে চ্যাট বক্সে লিখে দেন, আপনাকে এগুলো আমি নোট ডাউন করে দিচ্ছি।
আচ্ছা, আমি আমি আবার দিচ্ছি। কামাল ভাই, আপনি হচ্ছেন এমনি আমাদের পুরাতন ব্যাচের শিক্ষার্থী, মাঝখানে গ্যাপ দিয়েছেন 20 থেকে 22 দিনের মতন। এই ক্লাসগুলো কন্টিনিউ ভালোভাবে করেন, না হলে কিন্তু আবার ধরা খেয়ে যাবেন। তো একটু কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আচ্ছা, জি বুঝতে পেরেছি, একটু খেয়াল রাখবেন। আপনি ক্লাস করবেন, এখানে ক্লাস করবেন বেসিকটা, যেটা আপনাকে জানতেন না, মিটিং করেছেন সেগুলো। আর 11টা থেকে শুরু করবেন আপনার বাকি যে ক্লাসগুলো রানিং আছে সেগুলো করবেন। আপনার দুটো ক্লাস করবেন, একটা বেসিক, একটা অ্যাডভান্স। ইমেল এক্সট্রাক্টরের যে কাজগুলো, এই কাজটা সবথেকে ভালো দেখাতে পারবেন কে? আত্মবিশ্বাস আছে এমন কেউ বলতে পারবেন? ইমেল এক্সট্রাক্টরটা শুরু থেকে দেখাবেন। হ্যাঁ, তাহলে স্ক্রিন শেয়ারিং এ আসেন, আপনি একটু দেখান ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে কিভাবে আমরা গুগল থেকে ইমেল সংগ্রহ করতে পারি। সবাই একটু দেখি, মনে হয় দেখাবে কিভাবে আমরা গুগল থেকে ইমেল সংগ্রহ করতে পারি বিভিন্ন নিউজ ভিত্তিক। দাও, এত কেন?
10টা 15 বলতে রাব্বি তোমার কাছে কাঠিটা আছে না ভাই আমার ভাই নিয়ে গেল গান নামে করে রাখবা প্লাস হ্যাঁ প্লাস ক্লাসে কাঠিটা নাই না মনে হয় ভাই ভয় শুনতে পাচ্ছেন না ভাই আপনার নিশ্চয়ই এখানে আপনি এখন কোনটা চাচ্ছেন দেওয়ার জন্য সেটা দিতে পারেন, যেমন হতে পারে ইন্স্যুরেন্স, হতে পারে হচ্ছে ডক্টর, হতে পারে কার ব্রোকার, হতে পারে লোন এজেন্সি, হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন। দেন লোকেশন কি, কোনো একটা স্থানের নাম, যেমন জার্মানি, ইতালি, লন্ডন। ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে, যে ক্লায়েন্ট বলে আমাকে কি করেন 500 ইমেল লাগবে যেগুলো কি জার্মানির ডক্টর, সেক্ষেত্রে কি জার্মান লোকেশন। এরপরে ইমেল কি হবে, বানানটা ভুল হয়েছে, নিউ ইয়র্ক। ইমেলের জায়গায় ইমেল না লিখে লিখতে হবে, ইমেল লেখা যাবে না, ইমেলটা ভুল আছে আপনার। ইমেল প্লাস জিমেল না, এটা ভুল আছে আপনার লেখান, সূত্র ভুল আছে। আচ্ছা, এটা আপনাকে দেখাই দেবো আমি আগামীকালকে। এটা শুরু করলে লাগিয়ে যাবে 1.5 ঘন্টা প্রায়। হ্যাঁ, এটা হবে। ইমেল অ্যাট জিমেল অথবা ইমেল অ্যাট ইয়াহু অথবা ইমেল অ্যাট হটমেলের। এটা ভুল হয়েছে, ইমেল অ্যাট হবে। ইমেল অ্যাট লিখে দেন সার্চ করেন। জি, এখন এন্টার দেন। তো এখানে দেখেন আপনার কিন্তু ফলাফল কয়টা আসছে, আপনার সার্চ নিয়ে তো 10টা কোটা পার পেজে। এটাকে অবশ্যই আগে 100 করে নিতে হবে, না হলে আপনার ফলাফল কম দেখাবে। তো সার্চ সেটিং এ যান, এই পেজটা ফলাফল 10টার জায়গায় 100টা করেন আগে। কিভাবে ফলাফল বৃদ্ধি করতে হয় মনে হয় আপনার, এটা ভুলে গেছেন অথবা। উপরের দিকে যান, এখানে না, উপরের দিকে যান, স্ক্রল ডাউন, স্ক্রল আপ করেন। আসাদ ভাই পেয়েছি, দেখেন সেটিং, সেটিং থেকে সার্চ সেটিং, রেজাল্ট পার পেজ 100 করেন। মাসুদ ভাই নাম্বারটা দেন, রেজিস্ট্রেশন নাম্বারটা। এখন গিয়ে সার্চ করেন, দেখেন আপনার 100 ফলাফল আসবে। মাসুদ ভাই, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা, ওইটা দেন নাই, এটা লাগবে।
এখন আপনি কপি টু ক্লিপবোর্ড দেন অথবা ফাইল ডাউনলোড করতে পারেন টেক্সট ফাইল হিসেবে। সবাই দেখলেন তাই না কিভাবে করতে হয়? আপনারা কি এইভাবে বাসায় কাজ করবেন? সবাই আপনারা সেটা নোট করে লিখে রাখেন। জার্মানি, ইটালি, লন্ডন এই 3টা শহরের আপনারা ইমেল সংগ্রহ করবেন। জার্মানি, আপনার 3টা ডিস্ট্রিক্টের দেশের নাম লেখেন। জার্মানি, ইটালি, লন্ডন। আপনার 3টা ডিস্ট্রিক্টে দেশের ডক্টর আর ইন্স্যুরেন্স কোম্পানিদের ইমেল সংগ্রহ করবেন। মাত্র ভাই দেখাইলো মনে হয়, ভাই দেখান নেই? আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন। কামাল ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন আর সজল ভাই তাকে গাইডলাইন করবেন। ডক্টর আর ইন্স্যুরেন্স কোম্পানি যেমন আমরা থ্যাংক ইউ আপনাকে, আপনি অফ করতে পারেন। সজল ভাই গাইডলাইন করবেন আর জামাল ভাই কাজটা করবেন।
সামাদ ভাই বুঝছেন? বলেছেন তাহলে কথা ভালো কথা বলছিলেন দোকানটা 10:30 তো রাত্রে কাজ ছিল করে বুঝ করে দিয়ে মানে আমি জামাল ভাই ডান দিকে আসেন আপনার ছবির বাম পাশে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন দেখেন ইমেল স্টোরের ডান দিকে একটা পিন আছে দেখেন পিনটা ক্লিক করেন এখন দেখেন উপর আপনার অ্যাড হয়ে গেছে তাই না এখন গুগলে যান গুগলে গিয়ে সার্চ করবেন কি লিখে বলেন তো ইউজ করতে হবে নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল মনে করেন আপনি কি মনে করেন আপনি লন্ডনে কি পড়ে লেখেন লেখার দরকার নাই কাটেন আগে বুঝেন মনে করেন যে আপনি লন্ডনের পাসপোর্টের ইমেল বের করবেন কোন ইমেল করবেন বের করবেন জিমেল তাহলে লিখতে হবে প্রথমে নিশের নাম নিশটা কি যারটা বের করবেন সেটা হলো নিশ NICHC নিশ যেমন এখানে কি ডক্টর হচ্ছে আমাদের নিশ আপনি এখানে ডক্টর ডক্টর নিশের নাম ডক্টর লেখেন নিশ কেটে ডক্টর লেখেন প্লাস এখন দেবেন লোকেশন লন্ডন বা নিউ ইয়র্ক প্লাস কি বের করবেন ইমেল লেখেন ইমেল @, কোন ধরনের মেল বের করবেন জিমেল নাকি হটমেল না ইয়াহু কোন ধরনের হবে পোস্ট বের করবেন জিমেল লেখেন gmail.com হটমেল হয়তো লিখবেন hotmail.com এইভাবে হটমেল ইয়াহু লিখতে হবে এখানে। এখন এন্টার পাঁচটা হ্যাঁ এখানে আর বেশি আসার কথা ছিল আপনার সার্চ সেটিং আপনার ঠিক নাই সেটিং মাঝ বরাবর দেখেন সেটিং টুল লেখা মাঝ বরাবর নিচের দিকে যান দেখেন না কিছু তখন ভাই
ক্লাসে থেকে ক্লাসের কাছে দেখেন ভাই মনোযোগ সহকারে। আপনার এই কাছে দেখানো হচ্ছে একটু আগে ভাই ক্যাম্পাস। আলমগীর কাছে আলমগীর হোসেন, আলমগীর নেই না, নার্স বের হয়ে গেছে। কুতুবুদ্দিন নেই। আপনাদের 3 দিন অ্যাবসেন্ট হলে কিন্তু ক্লাস থেকে আপনাদের বের করে দেওয়া হবে। মুশফিকুর রহমান ইমন কালকে ছিল, আজকে নেই। শুভ মিস্ত্রি নেই, আব্দুল কাদের নেই, মনির হোসেন নেই, রবিউল ইসলাম বের, সাউন্ড, নাইম হোসেন প্রেজেন্ট, সুজন নেই, সাইফুল নেই, নাইম নেই। সপ্তাহে রেগুলার ক্লাস, কোনো ফিল্ড ক্লাস নেই। সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে সেম টাইমে এই সেম লিঙ্কে। শামীম নেই। হ্যাঁ, শুক্রবার বন্ধ, শুক্রবার বন্ধ। মাহবুব রহমান নেই। ওয়াদুজ্জামান শিহাব আছেন? শিহাব আছেন। আচ্ছা। রোমান সরকার নেই। সজল কর্মকার আছেন। শাফিন নেই। সুজন কর্মকার নেই। সুরুজ্জামান নেই। আপনাদের যখন ম্যাডাম তখন ছিল স্টুডেন্ট ছিল কেমন? এরকমই 10-11 জন মেবি ছিল। আরো কম? এর কারণ কি বলতে পারবেন? মোর্তাজুল ইসলাম আছেন। এর কারণ কি বলতে পারবেন, মানে কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা ফেস করছেন? এমনি কোনো সমস্যা আছে? তাহলে আমাদের নাইট ক্লাসের ব্যবস্থা করতে হবে। নাইট, কারণ 30 জন 60 জনের জায়গায় যদি 4 জন 5 জন ক্লাসে আসে, তাহলে সরকারের যে বিষয়গুলো সেটা ক্লিয়ার হবে না, আর আমরা যে দায়িত্বে আমাদেরও কি হবে না সম্ভব। এখন অনেকে যদি আসতে চায়, সাপোজ আপনারা কি 30 জন আছেন, যদি আপনারা 20 জন চান যে হ্যাঁ আর 20 জন থাকবো, এমন গ্যারান্টি হলে কাজ করা যায়, না হলে একটা ক্লাস সুন্দর করে থাকা যায় না। হ্যাঁ, না, সেটাই বিষয়। সকলকে তো ফোন করেছি, আমরা এসএমএস করেছি, মেল করেছি, তারা তো একবার আসবে বা বলবে যে স্যার আমরা আসলে আসতে চেয়েছিলাম বাট অফিস করার পরে বা স্কুল কলেজ করার পরে সমস্যা হয়েছে, তো বললে কিন্তু কি হয় আমরা তারা হিসেবে একটা পদক্ষেপ নিতে পারি। বাট যদি কেউ শেয়ার না করে তখন কিন্তু এটা আসলে এভাবে কি আমরা বের করতে পারি না। কারণ শিক্ষার্থী প্রায় 40,000 প্লাস আমাদের এই শরীয়তপুরেই, সব মিলিয়ে, তো সেটা তো আমাদের জন্য একটা কি টাফ। আপনারা শেয়ার করছেন, ভালো লাগছে যে হ্যাঁ ভাই সমস্যা আছে, সেটা পদক্ষেপ নেব।